সাজাই, অঙ্ক আমরা সাজাই দুইটা রীতিতে, একটা হচ্ছে দেশীয় রীতি আর একটা হচ্ছে ভার্চুয়ালি বলো আর যেভাবেই বলো না কেন, আমরা কিন্তু দেশ বিদেশের সাথে সবাই সম্পৃক্ত, একে অন্যের সাথে জড়িত, আমরা দেশ বিদেশে ব্যবসা বাণিজ্য করি, সবকিছু মিলিয়ে। তো আমাদের কিন্তু বিদেশের সাথে আমাদের যে কোনো আচ্ছা এখন দেখা যায় কিনা বলো, আমার তো মনে হচ্ছে এখন দেখা যাচ্ছে। একটু লিখে জানাও এখন দেখা যায় কিনা। এখন দেখো আমরা যে দেশীয় রীতি এবং আন্তর্জাতিক রীতি, আন্তর্জাতিক রীতি বলতে হচ্ছে আমরা বহির্বিশ্বের সাথে যেটা থাকে, আর দেশীয় রীতি হচ্ছে আমাদের নিজেদের দেশের সাথে যেটা থাকে। এখন দেখো এখানে আছে কি কোটি, লক্ষ, হাজার, শতক, দশক এবং একক। তো আমাদের একটু যদি আমরা দেখি তাহলে আমাদের যে এই ঘরগুলো আছে এটা কি একক, দশক, শতক, তারপর হচ্ছে হাজার। হাজার আমাদের দুইটা ঘর আছে, হাজার এবং অযুত। তো আমরা যখন যদি বলি একক, দশক, শতক, সহস্র বলা হয়। এই যে হাজার আছে, হাজারকে কিন্তু সহস্র বলে থাকি, লক্ষ, নিযুত, কোটি। আর যদি আন্তর্জাতিক এই যে এখানে যে সংখ্যাগুলো আছে দেখো, এই যে এখানে এককের ঘরে আছে 4, দশকে 2, শতকে 5, আর হাজারের ঘরে আছে 8 এবং 2, 82,000। তারপর লক্ষের ঘরে আছে 0 এবং 3, লক্ষ, নিযুত, কোটি। 1,30,82,524। 1,30,82,524। তাহলে এই সংখ্যাটা দেখো আমরা এখানে কোটি পর্যন্ত আসছি। আর যদি আমরা আন্তর্জাতিক রীতিতে বলি একক, দশক, শতক, হাজার, এখানে কিন্তু হাজারের তারপর হচ্ছে অযুত, লক্ষ, নিযুত, কোটি। একটু খেয়াল করে দেখি এখানে কয়টা ঘর ছিল, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। আর এখানে কয়টা, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। এখানে কিন্তু 12টা ঘর আছে। তাহলে আমরা একটু যদি দেখি, আমরা একটু যদি দেখি তাহলে দেখো এখানে যে এই যে একক, একক, তারপর কি হলো ওটা, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, নিযুত এবং অযুত দুইটা মিলে হচ্ছে আমাদের লক্ষ। তারপরে লক্ষ, নিযুত, কোটি। কোটি হচ্ছে মিলিয়ন। আর যদি যেমন 1 মিলিয়ন হচ্ছে কোটি, আর যদি 1 মিলিয়নের বেশি হয়, যেমন এখানে আছে 21 মিলিয়ন, তাহলে হচ্ছে দুই সংখ্যা। তারপর একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তারপরে হচ্ছে এই তিনটে সংখ্যা মিলিয়ে হচ্ছে মিলিয়ন, এবং বাকি তিনটে সংখ্যা মিলিয়ে হচ্ছে বিলিয়ন। আমরা যদি দেখুন দেখলাম যে একক, অযুত, লক্ষ, নিযুত, কোটি, এই যে সংখ্যাগুলো দেখলাম, আর এটা হচ্ছে আন্তর্জাতিক রীতি। আর এই যে সংখ্যাগুলো এগুলো হচ্ছে দেশীয় রীতি। এখন এই দেশীয় এবং আন্তর্জাতিক রীতিতে আমরা দেখলাম কিভাবে অঙ্ক সাজাতে হয়। আমি যদি একটা এরপরে দেখো দেশীয় এবং আন্তর্জাতিক তুলনা যদি করি, তাহলে দেশীয় রীতিতে হচ্ছে দেখো একক, দশক, শতক, দেশীয় রীতি যখন থাকবে তখন কি হবে দেখো, দেশীয় রীতি একক, আর আন্তর্জাতিক রীতিতেও কিন্তু একক। দেশীয় রীতিতে যেটা একক, আন্তর্জাতিক রীতিতেও একক, দশক, দশক, শতক, শতক। এখন সমস্যা হচ্ছে দেখো, আন্তর্জাতিক রীতিতে শুধু হাজার, আর দেশীয় রীতিতেও হাজার, কিন্তু এখানে আছে হাজার, অযুত, লক্ষ। আর এরপরে দেখো নিযুত, তারপরে হচ্ছে আবার নিযুতের পরে কিন্তু দেখো কোটিতে কয় ঘর, একক, দশক, শতক, হাজার, অযুত। এখানে কিন্তু আরো 4টা ঘর আছে,
এবং দেখো একক, দশক, একক এবং দশক এই দুটো মিলে হচ্ছে কি মিলিয়ন। আবার শতক, হাজার, অযুত, কোটির পরে একক, দশক হচ্ছে এতটুকু বুঝতে পেরেছো কিনা একটু বলো আমাকে, লিখে জানাও যে এতটুকু তোমরা বুঝতে পারছো কিনা, তারপরে আমরা বাকি অংশ যাব। 8 পৃষ্ঠে একটা জোড়ার কাজ আছে, এই জোড়ার কাজটা একটু দেখতে হবে। 8 পৃষ্ঠায় যে জোড়া কাজ আছে আমরা এই জোড়া কাজটা একটু দেখবো। তোমরা একটু আমার সাথে, সাথে দেখে নাও। এখানে বলা হচ্ছে এই একটা গ্রিড দেওয়া আছে। আমরা এখানে একটা গ্রিড দেখতে পাচ্ছি। গ্রিড দেওয়া আছে। দেখো কি আছে প্রতি জোড়ায় 0, 1, 2 এভাবে অঙ্কগুলো পুনরাবৃত্তি সহ লিখে মোট 16টি কাগজের টুকরো তৈরি করো। এবং তোমরা চাইলে 16টি কাগজের টুকরো তৈরি না করে 16টি ঘর তৈরি দেখাবো। আচ্ছা, এবার আমি তোমাদেরকে একটু কাগজে কলমে আমি যে জোড়ায় কাজটা দেখাবো, তোমরা আমার সাথে থাকো। আমি এখানে আছি। দেখো এখানে কিছু সংখ্যা, আমি এই একটা গ্রিড নিয়েছি। গ্রিড বা তোমরা যেটা আমি সেটাকে গ্রিড বললাম। আমি একটা গ্রিড নিয়েছি এবং এই গ্রিডটায় আমরা জোড়ায় কাজটা দেখাবো। তাহলে দেখি জোড়ায় কাজটা কি আছে। জোড়ায় কাজটা ছিল তোমাদের 8 পৃষ্ঠায় নিয়েছে যে জোড়ায় কাজ। প্রতি জোড়ায় 0, 1, 2, 3 এভাবে অঙ্কগুলো মোট 16টি কাগজের টুকরো তৈরি করে এবং এই যে ঘর আছে এরকম করো। তাহলে আমার এখানে কাগজের টুকরো না করে আমি এখানে একটা গ্রিড তৈরি করলাম। এই গ্রিডে আমি লিখবো। তাহলে আমি এখানে লিখি কি কি সংখ্যা আছে। তোমরা আমার সাথে, সাথে একটু করো। তাহলে তো সুবিধা হবে। তো এখন দেখো আমি এখানে যখন গ্রিড করব প্রতি জোড়ায় তৈরি করে 16টি ঘর আছে এই কাগজে। মানে 16টি ঘরের মধ্যে আমি প্রত্যেক জোড়ার প্রত্যেকটি 8টি করে কাগজের টুকরো নেব। প্রতি জোড়ায় তৈরি করা 16 টুকরো কাগজ থেকে লটারির মাধ্যমে প্রতি জোড়ায় 0, 1, 2, 9 অঙ্কগুলো লিখে মোট 16টি কাগজের টুকরো তৈরি করো। নিচে একটু এবার প্রতি জোড়ায় তৈরি করা 16টি টুকরো কাগজ লটারির মাধ্যমে জোড়ার প্রত্যেককে 8টি করে কাগজের টুকরো দিবা। এরপর এটা যেহেতু জোড়ায় কাজ, এরপর জোড়ার প্রত্যেক শিক্ষার্থী লটারিতে 8টি কাগজের টুকরো সাজিয়ে সর্বোচ্চ এবং সর্বনিম্ন সংখ্যা তৈরি করবে। এবার জোড়ার দুজনের সর্বোচ্চ সংখ্যা দুটির মধ্যে যার সংখ্যাটি সব বৃহত্তর হবে সে 1 পয়েন্ট পাবে, অন্যজন 0 পয়েন্ট পাবে। এবার জোড়ার দুজন শিক্ষার্থীর সর্বনিম্ন সংখ্যা দুটির মধ্যে যার সংখ্যাটি ক্ষুদ্র হবে সে 1 পয়েন্ট পাবে, অন্যজন 0 পয়েন্ট পাবে। যার মোট পয়েন্ট বেশি হবে সে বিজয়ী হবে। পয়েন্ট সমান হলে খেলা ড্র হবে। এখন আমি একটু বলি তোমাদের কাছে, খুব মজার একটা গেমস এটা। এই গেমসটা হচ্ছে আমি এইখানে দেখো 16টা ঘর করেছি। আর এই 16টা ঘর করার পরে আমি এখানে আমি কিছু সংখ্যা লিখবো 0 থেকে 9 পর্যন্ত। তাহলে দেখি আমি 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 1, 2, 3, 4, 5,
6। এখন দেখো আমি এখানে সংখ্যাগুলো লিখছি। এখন তোমরা চাইলে এই কাগজগুলো এইখানে আমি তো সংখ্যা লিখছি, আর তোমরা এটাকে কি করবা, এইটাকে কাগজের টুকরা লিখবা। লেখার পরে যেহেতু এটা জোড়ায় কাজ মানে হচ্ছে দুজনের একটা কাজ, তাহলে তোমরা কি করবা, এইখান থেকে মনে করো এই কাগজগুলো ভাঁজ করবা, টুকরো টুকরো করে ভাঁজ করবা। ভাঁজ করার পরে লটারি আমরা যেরকম করি ওরকম ছেড়ে দিবা। এবং যেহেতু তোমরা দুজন বন্ধু, দুজনে এখান থেকে 8টা কাগজ দিবা। আর দেখি এই মুহূর্তে আমার সাথে কে কে আছে, আমি তাহলে নাম ধরে বলছি। যেমন এই মুহূর্তে আমার সাথে আছে মাহিয়া আছে আর আইমান আছে। তাহলে আমি কি করব, এখানে এই যে 8টা কাগজ আছে, 16টা কাগজ আছে, এখান থেকে আমি 16টা ভাঁজ করব এবং কাগজগুলো লটারির মধ্যে তোমরা ছেড়ে দেবো। এরপরে এখান থেকে তোমরা 8টা কাগজ মাহিয়া নেবে এবং 8টা কাগজ আয়মান নেবে। নেওয়ার পরে এইখানে সর্বোচ্চ নম্বর যেহেতু 9 পর্যন্ত আছে, এখন নিশ্চয়ই কেউ 9 পাইবে। এখন এই সর্বোচ্চ নম্বর যে পাবে সে 1 পয়েন্ট পাবে, আর যে সর্বোচ্চ নম্বর পাবে না সে 1 পয়েন্ট পাবে না। আবার একটা গেমস আছে, এখানে যেহেতু সবচেয়ে ছোট হচ্ছে 0, তারপর 1, 2 এবং যে সর্বনিম্ন নম্বর পাবে সেও আরেকটা পয়েন্ট পাবে। তো আমরা এভাবেই এই গেমসটা শেষ করব। এটা হচ্ছে 8 পৃষ্ঠার খেলা। এরপর হচ্ছে 9 পৃষ্ঠা। 9 পৃষ্ঠাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। আমরা 9 পৃষ্ঠাটা এবার দেখব। এবার দেখো আমরা যে 9 পৃষ্ঠায় আছি, 9 পৃষ্ঠা থেকে আমরা একটু দেখি। তো 9 পৃষ্ঠায় কি আছে? 9 পৃষ্ঠায় আছে এখানে সংখ্যা রেখা। সংখ্যা রেখা কিন্তু আর একটা ভালো একটা জিনিস। সংখ্যা রেখার মাধ্যমে পূর্ণ সংখ্যার 4 প্রক্রিয়া ধারণা। একটি সরলরেখা আঁকো এবং তার উপরে সংখ্যা কিভাবে করতে হয়। এখন আমরা একটু সরলরেখা আঁকবো, আঁকে এটা করব। আচ্ছা, এবার আমরা দেখি 6 পৃষ্ঠায় 9 পৃষ্ঠায় কি আছে? সংখ্যা রেখার গল্প, সংখ্যার গল্প। তো সংখ্যা রেখা এবং সংখ্যার মাধ্যমে যে চিত্র করা হয় তাকে সংখ্যা রেখা বলা হয়। সংখ্যা রেখার মাধ্যমে পূর্ণ সংখ্যার 4 প্রক্রিয়া ধারণা। প্রথমে কি করতে হবে? একটি সরলরেখা এঁকে আমি একটি সরলরেখা আঁকলাম। আঁকার পরে যেকোনো আমি এখান থেকে ডান দিক থেকে, যেটা তোমার হাতের ডানে হবে সেটার দিকে এখানে একটা মাঝখানে আমি ঘরলাম, 0 নিলাম। এটা 0, এর ডান দিকটা হচ্ছে প্লাস চিহ্ন। আর এই শূন্যের এই বাম যে দিকটা হবে এটা হচ্ছে মাইনাস। একটি সরলরেখাকে তার উপর যে কোনো বিন্দুকে 0 দ্বারা চিহ্নিত করে। শূন্যের ডান দিকে দ্বিতীয় একটি বিন্দুকে 1 দ্বারা চিহ্নিত করে এবং 0 এবং 1 হিসেবে চিহ্নিত বিন্দুগুলোর মধ্যে দূরত্বকে একক দূরত্ব বলা হয়। অর্থাৎ এই যে 0 এবং এই 1, এই যে চিহ্নটা আছে একে একক দূরত্ব বলা হয়। এবার এই সরলরেখায় 1 এর ডান দিকে এবং 1 থেকে 1 দূরত্বে একটি বিন্দুকে 2 দ্বারা চিহ্নিত করি। এই যে এই 0 একের ডান দিকে আরেকটা যে ঘর, এই যে দূরত্ব, এই দূরত্বকে 2 দ্বারা চিহ্নিত করি এবং 2 থেকে আরেকটা দূরত্ব 3 দ্বারা চিহ্নিত করি। তো এভাবে আমরা যতদূর নেওয়া যায়, এভাবে সরলরেখা 3, 4, 5 অগণিতভাবে দূরত্ব বিন্দু চিহ্নিত করি। এই পদ্ধতি থেকে তুমি ডান দিকে এবং 0 থেকে বড় সংখ্যার সকল পূর্ণ সংখ্যা চিহ্নিত করতে পারবে। এখন এখানে যেটা বলা হয়েছে, সংখ্যা রেখার মাধ্যমে পূর্ণ সংখ্যার 4 প্রক্রিয়া। প্রথমত হচ্ছে কি করতে হবে? আমাকে একটা রেখা নিতে হবে। রেখাটার মাঝ বরাবর আমি একটু 0 দিয়ে এবং আমার হাতের ডান দিকে যেটা থাকবে সেটা প্লাস এবং বাম দিকে মাইনাস চিহ্নিত করি। এখন কি করতে হবে? ডান দিকে এর ডান দিক দিয়ে একটি বিন্দুকে 1 দ্বারা চিহ্নিত করি এবং 1 হিসেবে চিহ্নিত বিন্দুগুলোর দূরত্বকে একক দূরত্ব বলা হয় এবং ওই এক দূরত্বের পরে আবার চিহ্নিত করি, আবার চিহ্নিত করি, এভাবে আমরা অগণিত চিহ্নিত করতে পারি।
এখানে 2 এবং 4 এর মধ্যে দূরত্ব কত? অবশ্যই এটি 2 একক। তুমি কি 2 মধ্যে বলা যায়? এখানে দেখো এখানে 0 তারপরে 1 2 3 4 এই যে 7 আমি কিন্তু 7 এর দূরত্বটাও বের করতে পারবো। তো আমরা কি করব এখান থেকে একটু দেখো 2 এই যে 2 আছে এবং 2 এবং 4 এর এই যে 2 এবং এই যে 4 এই 2 এবং এই 4 এর যে মধ্যে দূরত্ব আছে একটু যদি খেয়াল করো উপরের সংখ্যা 0 এবং তার ডান পাশে এই যে 0 আছে এই যে 0 টা এই যে ডান পাশে এটা হচ্ছে 0 এবং এই 0 থেকে এই যে ডান দিকে যেটা যাচ্ছে এটাকে বলি আমরা ডান পাশ আর এই 0 এটা হচ্ছে বাম পাশ। এখন 0 এর পরে আছে 1 2 3 4 5 6 7 8 আমরা চাইলে এভাবে অনেক অগণিত যাওয়া যাবে। এরপর হচ্ছে এখন এখানে 0 রেখা এবং তার ডান পাশের অংশ নিয়ে আমরা আলোচনা করব। 2 এবং 4 এর মধ্যে দূরত্ব কত? অবশ্যই এটি 2 একক। আচ্ছা এখানে এই যে দেখো 2 আর এই যে 4 এখানে দূরত্বটা কতটুকু? দেখি 2 এর পরে এই একটা 2 এর পরে যখন 3 ঘর যাব এটা হচ্ছে একটা একক। আবার এই 3 থেকে যখন 4 যাব এটা হচ্ছে আরো একটি একক। তুমি কি 2 এবং 6 এর মধ্যে 2 এবং 7 এর মধ্যে দূরত্ব বলতে পারবা? এখন আমরা যেটা দেখলাম যে এটা হচ্ছে 2 এবং এটা হচ্ছে 6 এভাবে আমরা ই করব। তুমি 10 এবং 20 এর সম্পর্কে মতামত সংখ্যা 30, 12, 18 চিহ্নিত করে সবচেয়ে দূরে বাম দিকে কোন সংখ্যা তুমি কি 1005 এত চিহ্নিত করতে পারবা? আর এগুলো সবই করা যাবে সংখ্যা রেখার আর 12 এর পরে পূর্ণ সংখ্যা এবং 7 এর আগের পূর্ণ সংখ্যা চিহ্নিত করা। আচ্ছা আমরা যদি সংখ্যা রেখা করি তাহলে এই 12 এর পরে দেখো এই একটা সংখ্যা রেখা সংখ্যা পূর্ণ সংখ্যার যোগ দেখানো হয়। দেখো এই 0 থেকে শুরু করে এখানে যে 0 আছে একটু যদি দেখো এই একটা সংখ্যা রেখা এই যে সংখ্যা রেখাটা এখন এই সংখ্যা রেখায় এখন এই যে সংখ্যা রেখাটা এখানে কি আছে একটু দেখো এই সংখ্যা রেখার এই যে এখানে কি বলা হচ্ছে যোগ দেখানো হয়েছে এবং 3 এবং 4 এর যোগ দেখানো হয়েছে। এখন এই যে সংখ্যা রেখা এই যে 0 0 থেকে শুরু করে এভাবে যেতে হবে এবং 3 থেকে শুরু করো। যেহেতু আমরা এই সংখ্যার সাথে 4 যোগ করি তাই ডান দিকে 4 টি লাফ দাও। এই যে 0 আছে এখানে এই 0 থেকে আমরা কোথায় যাব? ডান দিকে যাব। এটা হচ্ছে আমার ডান দিক। এভাবে যদি আমরা যাই ৩ থেকে ৪ এবং ৪ থেকে ৫, ৫ থেকে ৬, ৬ থেকে ৭ পর্যন্ত এভাবে ধাপে, ধাপে অতিক্রম করতে সংখ্যা রেখা ব্যবহার করে ৪ + ৫ ২ ৬ ৩ + ৫ এই যোগফলগুলো করতে হবে। আশা করি তোমরা করতে পারবা। এরপর দেখো একটু যেটা আছে একটু খেয়াল করো। তো এই যে অঙ্কটা আছে এখানে সংখ্যা রেখা বিয়োগ দুটি পূর্ণ সংখ্যার বিয়োগ এবং সংখ্যা রেখা দেখানো হয়েছে। এখন এইখানে আছে 0 আমরা এই যে এই ঘরটা হচ্ছে শূন্যের ঘর। এখান
থেকে আমি যখন ডানে যাচ্ছি, ডানে যাওয়ার ১, ২, ৩, ৪, ৫, ৬ এভাবে। এখন ০ থেকে যদি আমি ৭ এ যাই, দুটি পূর্ণসংখ্যার শূন্য যদি ৭ এ গেলে এটা তো হলো। এখন এই ৭ থেকে ৫ বিয়োগ করতে হয়। এই যে ৫ বিয়োগ করতে হয়। আর এই যে ৭ এখানে কয়টা পূর্ণঘর আছে? এই ৫ একটা, ৬ একটা, ৭ একটা। তাহলে এখানে পূর্ণঘর হলো একটা আর একটা। তাহলে এখানে পূর্ণঘর হচ্ছে ২ টা। এবং সংখ্যা রেখার মাধ্যমে যে গুণ, আমরা গুণটা একটু দেখে নেই। এরপরে আমরা ২৫ পৃষ্ঠা ১৫ পৃষ্ঠায় যাব। এখন দেখো সংখ্যা রেখার মাধ্যমে গুণ কিভাবে করতে হয় একটু খেয়াল করো। এই যে সংখ্যা রেখা ব্যবহার করে ৩ গুণ ৪ গুণ বিয়োগ করতে। সংখ্যা রেখা এই যে এটা আছে, এটা কিন্তু ০। তারপরে ০ থেকে দেখো ১, ২, ৩, তারপরে ৪, ৫, ৬, ৭, ৮, ৯। আমাকে বের করতে বলছে কি দেখো ৩ এবং ৩ গুণন ৪। তাহলে আমাকে প্রত্যেক ৩ ঘর পর পরে গেছে থেকে ১, ২, ৩, ১, ২, ৩। তাহলে আমরা এখানে ৩ ঘর পর গেলাম। তো এখানে কত হলো দেখো, এভাবে যাওয়ার পরে এখানে এই যে যেখানে আসলাম এখানে হলো কত ১২। ০ থেকে শুরু করে ডান দিকে একবার ৩ টি একক এবং এরকম ৪ টি, এই যে ডান দিকে ০ থেকে ডান দিকে এই একটা একক, আবার এখান থেকে যদি আমি ধরি আরেকটা একক এভাবে। তাহলে এখন যখন প্রত্যেকটা ঘরের একটা হচ্ছে ৪ একক। তো ৪ একক হলে ৩ গুণন ৪, ৩ × ৪ = ১২। অনুরূপভাবে সংখ্যা রেখার মাধ্যমে যোগ, বিয়োগ, ভাগ এবং গুণও করতে পারবো। গুণ দেখলাম, এবার ভাগ। ভাগও সেম প্রক্রিয়া। আমরা যখন এটা ০ যাব, ০ থেকে আমরা এখন ভাগ দেখব, সংখ্যা রেখার মাধ্যমে ভাগ দেখব। এখন ভাগ দেখার জন্য আমাদের করতে হবে, যোগের ধারণা পেয়েছি, বিয়োগের ধারণা পেয়েছি এবং ভাগের ধারণা কিভাবে পাবো? এখানে সংখ্যা রেখে আমরা যোগ, বিয়োগ ও গুণের ধারণা পেয়েছি। এবার দেখব ভাগের ধারণা। ভাগ অর্থ ভাজ্য থেকে বারবার করে ভাগ বিয়োগ করা। অন্যভাবে বলতে পারি যে ভাজ্য সবশেষে আমরা ভাজকের চেয়ে ছোট একটা সংখ্যা, ভাজকের যে সংখ্যাটা ছোট থাকবে সেটা হচ্ছে ভাগশেষ। ভাগের ৩ টা অপশন, ৪ টা অপশন থাকে। ভাজ্য, ভাজক, ভাগফল এবং ভাগশেষ। এবার আমরা ৩ কার্ডের ম্যাজিকটা একটু আলোচনা করব। তারপরে আমরা ১৫ পৃষ্ঠায় চলে যাব। একটি কাগজের ৮ টুকরো করে টুকরোগুলোর উপর ১ থেকে ৮ পর্যন্ত সংখ্যাগুলো লিখতে হবে। একটা কাগজ নিব এবং সেই কাগজটাকে ৮ টা টুকরো করব। ৮ টা টুকরো করার পরে লিখব। ৮ টুকরো কাগজ থেকে ইচ্ছেমতো ৩ টি কাগজ নির্বাচন করব। যেমন আমি এখান থেকে একটা কাগজ নিলাম ২, তারপর নিলাম ৬, তারপর নিলাম ৩। ৩ টি কাগজে যে ৩ টি সংখ্যা রয়েছে সেগুলো দিয়ে ৩ অঙ্কের সবচেয়ে বড় এবং সংখ্যা এবং সবচেয়ে ছোট সংখ্যা তৈরি করি। আচ্ছা, আমি নিয়েছিলাম কত ২, ৬ এবং ৩। নেওয়ার পরে এখন সেখানে সবচেয়ে বড় সংখ্যা কত? ৬। সবচেয়ে বড় হচ্ছে ৬, তারপর হচ্ছে ৩, তারপর হচ্ছে ২। আমরা যদি বৃহত্তম সংখ্যা লিখি এবং ৬। এবার ম্যাজিক দেখানোর পালা। একজন করে প্রত্যেকের বিয়োগ করে শুধুমাত্র একক স্থানীয় অঙ্কটি শিক্ষককে বলবো। চিত্রে এখানে দেওয়া আছে একক স্থানীয় অঙ্ক তো ৬, তোমার শিক্ষক বাকি দুটো অঙ্ক দশক ও শতক স্থানীয় বলে দিবেন। আচ্ছা, এখানে যে কিভাবে তারা বলতে পারে একটু দেখি। ৩ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এখানে আছে কত? নিয়েছিলাম ৬, আমি এখানে নিয়েছিলাম ২, ৬ এবং ৩। ২, ৬, ৩ নেওয়ার পরে আমি যেটা করলাম সেটা হচ্ছে, এটা সবচেয়ে বড় ছিল ৬, তারপর ছিল ৩, তারপর ছিল ২ এবং এটা যদি আমি ক্ষুদ্রতম আকারে সাজাই তখন হবে ২, ৩ এবং ৬ এবং এটা যদি বিয়োগ করি দেখো ম্যাজিকটা কিভাবে হচ্ছে। ৬, ১২ এবং তোমরা কিভাবে করবে এটা আমাকে লিখে জানিও। এবার আমরা দেখব ১৫ পৃষ্ঠা। আর এই যে ১৩ পৃষ্ঠার অঙ্কগুলো আছে এগুলো কিন্তু তোমাদের একক কাজ হিসেবে কিছুতে থাকতে পারে। আমার তোমাদের সবগুলো
কিন্তু বই থেকে হবে, বইয়ের বাইরে থেকে তেমন কিছুই হবে না, বইয়ের যে যোগ্যতাগুলো আছে সেই যোগ্যতাগুলো থেকেই হবে। আচ্ছা, এরপরে আমরা একটু 15 পৃষ্ঠায় যাই। ইতিমধ্যে তো তোমরা এই যে পাজেল এটা করছো, তারপরে হচ্ছে বয়স বের করছো এবং এবার 14 পৃষ্ঠার পাজেলটা আমরা একটু দেখবো। এখানে একটা পাজেল আছে, যে পাজেলের 26 বাক্সে তোমার জন্মদিনের জন্য একটি উপহার আছে। ষষ্ঠ শ্রেণীতে তোমরা যারা পড়াশোনা করছো, এখানে একটি বাক্স আছে এবং বাক্সে এখানে কারো না কারো আমাদের কিন্তু আসলে প্রতিনিয়তই কারো না কারো জন্মদিন থাকে। তো এই যে বাক্স দেওয়া হচ্ছে, এই বাক্সের ভিতরে তোমাদের একটা জন্মদিনের একটা ছবি আছে, গিফট আছে। এখন এই গিফটের জন্মদিনের গিফট আছে, কিন্তু এই যে বাক্সটা আছে, বাক্সটা একটা নাম্বার দিয়ে লক করা আছে। তুমি যেহেতু আমি এবং তুমি হয়তো এই নাম্বারটা না, এখন নাম্বারটা জানি না, কিভাবে নাম্বারটা বের করবো সেটাই আমরা আজকে আলোচনা করব। এখন হচ্ছে 6, 8, 2 এবং এখানে লেখা আছে একটি অঙ্ক সঠিক আছে, অঙ্কটি সঠিক আছে। এই 2, 8 এবং 6 এই যে সংখ্যাগুলো আছে, এই সংখ্যাগুলোর মধ্যে একটা অঙ্ক সঠিক, হয়তো 6, 8 অথবা 2। এবং 2 নম্বর যে ক্লু আছে, একটি অঙ্ক সঠিক কিন্তু অঙ্কটি ভুল আছে। প্রথমে ছিল 6, 8, 2, যেটা যেখানে আসবে কেন, ইতিমধ্যে তোমরা এক দশক শিখেছো। তো যদি এভাবে থাকে এক শতক, যদি যে অঙ্কটা সঠিক থাকুক না কেন সেটা তার সঠিক জায়গায় আছে। দ্বিতীয়ত হচ্ছে একটি অঙ্ক সঠিক কিন্তু অঙ্কটি ভুল স্থানে আছে। 6, 1, 4 এখানে যে অঙ্কটা সঠিক আছে ভুল স্থানে আছে, হয়তো 4 সঠিক কিন্তু 4টা এই এককের জায়গায় হবে না, 4টা হয়তো বা এই যে শতকের জায়গা হতে পারে। দুটি অঙ্ক সঠিক কিন্তু অঙ্কগুলো ভুল স্থানে আছে, 2, 0 এবং 6 এখানে দুইটা অঙ্ক সঠিক কিন্তু অঙ্কগুলো ভুল স্থানে আছে। আমরা এটাও দেখলাম ভুল স্থানে আছে, এটাও ভুল স্থানে আছে, কোনো অঙ্কই সঠিক না। তার মানে এই যে এখানে 7, 3 এবং 8 এগুলো কাটা যাবে।